ফের এসআইআর আতঙ্কে, এসআইআর হিয়ারিং এর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ এবং জেলায় জেলায় আবারও এসআইআর শুনানিতে ভোগান্তির অভিযোগ। মঙ্গলবার এসআইআর শুনানির দিন, তার আগে রবিবার বাড়ি থেকে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের দাবি, শুনানির আতঙ্কে আত্মহত্যা করেছেন নৃপেন ঘোষ। আলিপুরদুয়ারের ফালাকাটা এখানকার ছোট শালকুমারের বাসিন্দা নৃপেন ঘোষ, বয়স 52। দিন সাতেক আগে শুনানির নোটিশ পান। পরিবারের দাবি, এরপর থেকেই আতঙ্কে ভুগতে শুরু করেন নৃপেন। রবিবার রাতে বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 2002 ভোট নাই দেখা নাম দিয়ে হয় নাই দেখা ওই মানে এসআইআর এর নোটিশ পেয়েছিল, নোটিশ আসছিল, ওই নোটিশ পাই এরকম কাজ করছে। আত্মহত্যা করলেন। ওনাকে অনেক বুঝাইতেছে, পাড়ার লোকে বুঝাইতেছে, আমিও বুঝাইতেছি। খাওয়া খাদ্য খাইতো না, ঝুম ধরে বসে থাকতো, কোনো ব্যবসায় যাইতো না। রঞ্জিত জানা, বয়স 82, থাকেন নদিয়ার কল্যাণীতে। সম্প্রতি বুকে অপারেশন হয়েছে, ঠিকমতো চলাফেরা করতে অসুবিধে। তার ডাক পড়েছে শুনানিতে, তাই গাড়িতে করে হাজির শুনানিতে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গাড়িতে চলে হিয়ারিং। হিয়ারিং এর জন্য এসআইআর হিয়ারিং। হ্যাঁ, উনি কি অসুস্থ? হ্যাঁ, অসুস্থ, ইন্টেস্টাইন অপারেশন হয়েছে। কোথা থেকে এসেছে? আমরা কল্যাণী থেকে এসেছি। হিয়ারিং সম্পূর্ণ হয়েছে? হিয়ারিং করে তো নিয়ে গেল, দেখলাম। আলিপুরদুয়ার শহরের নিউ টাউন বাজার রোড, এখানকার বাসিন্দা দীপক কুমার নাগ, তার স্ত্রী লক্ষ্মী। দুজনের বয়স 70 পার। অশক্ত শরীরে দম্পতি হাজির হিয়ারিং এ। সেখানে আবার দীর্ঘক্ষণ অপেক্ষা। তো এই যে এসআইআর এর কাগজ আসলো, বাড়িতে নোটিশ। 2002 ভোট দিচ্ছিল। হ্যাঁ, এই যে বয়স্ক মানুষ, আমার হাজবেন্ড 75 বছর বয়স, আমার 70 বছর বয়স। আমার স্পাইনাল কর্ডের সমস্যা, করাতে পারি না, তো সমস্যা হচ্ছেই। ইনি নিখিল মণ্ডল, নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা এলাকায় বাড়ি। নিখিলের দাবি, এসআইআর খসড়া তালিকায় তার নামের পাশে লেখা নিখোঁজ, অথচ এসআইআর ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমাও দেন। অভিযোগ, এ নিয়ে বিএলওর কাছে জানতে চাইলে তাকে হুমকি দেন বিএলওর স্বামী। এদিন নিখিলকে নিয়ে বিডিওর কাছে যান স্থানীয় বিজেপি বিধায়ক। বিওলার বলছে হবে হবে বলি, আমাকে 1 মাস ধরে ঘুরাচ্ছে। কাগজ আমার অরিজিনাল কাগজ আছে। ওনার স্বামী বলছে জাপানিজ করে নাকি আমরা ভোট মোট করে দিতে পারবো না। হয়রানি হলেন তো? হ্যাঁ, বেলা হয়রানি হচ্ছে। 1 মাস ধরে ঘুরছি আমি, এরম 1 মাস। বেশ কিছু বিএলওদের নাম চেঞ্জ করবার কথা বলেছিলাম, কিন্তু বিএলও কর্ণপাত করেনি, এই বিডিও কর্ণপাত করেনি। তারই পরিণতি এটা হচ্ছে। নিশিকান্ত মণ্ডল, তাকে মৃত দেখিয়ে দেওয়া হলো বা সরিয়ে দেওয়া হলো, তার এপিক দিয়ে অন্য কারোর নাম ঢুকিয়ে দেওয়া হলো। হুগলির আরামবাগ, এখানকার সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা প্রভাবতী ভৌমিক, বয়স 83। খসড়া তালিকায় তার নামের পাশেই নাকি লেখা মৃত। এ নিয়েই শোরগোল। আপনি কি প্রত্যেক বছর ভোট দেন? হ্যাঁ, সববারে দিয়েছি, কিন্তু আপনাকে মৃত বলে দেখানো হচ্ছে ভোটার তালিকায়। দিতে যাবো নি? আমাকে গাড়ি করে আনতে আসার সময় হেঁটে হেঁটে চলে গেছি। তাহলে না দিলে ভালো হলো। নামটা কারা বাদ দিল কিছু শুনেছেন? কত কি করে জানবো? নিউজ 18 বাংলা। কসবার এক শিক্ষিকা, তিনি কিভাবে হয়রানির শিকার দেখুন। তার ছোটবেলাতেই বাবা মা দুজনেই মারা গেছেন। আত্মীয়দের বাড়িতেই বড় হয়ে ওঠা। 2002 সালের আগেই মারা গেছেন বাবা মা, যার ফলে 2002 সালের নাম নেই বাবা মার। 2002 সালের তালিকায় নেই মৌমিতা বিশ্বাসের নামও। এবার বাবা মায়ের নথি দেখতে চাওয়াতেই বিপত্তিতে পড়েছেন। কমিশনের শুনানি তলবে বিপাকে কসবার মৌমিতা। যেটা অনলাইনে দেখেছি সেখানে লেখা ছিল যে ভোটার লিস্টে নাম খসড়ায় এসেছে। তারপরে কিছুদিন পরে মাম্মা বলছে যে এমনি একটা জেরক্সে লেখা রয়েছে হিয়ারিং। তো আমি বার্থ সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে কাস্ট সার্টিফিকেট রয়েছে, সব কিছুই রয়েছে। বিএলও বলছে যে বাবা মার কোনো একটা ডকুমেন্টস লাগে না। আমার তো যেহেতু 88-এ বার্থডে, ওই জন্য 2002-এ নাম নেই, এবং মা বাবা তার আগেই মারা গেছে বলে মা বাবারও নাম নেই। অলরেডি তো
38 বছর হয়েই গেল, 38 বছর এখানে থেকেও কোনো প্রমাণ যদি না দিতে পারি কি করবো তাহলে এই দেশেরই না। খুবই হ্যারাসমেন্ট, সকলেই খুবই মানে এত দৌড়াদৌড়ি, একটা টেনশন, আমি তো মানে রাত্রে ঘুমাতেই পারছি না যে কি হবে বা কিছু টেনশনেই মানে দেখ মনে হার্ট ফেল হয়ে যাবে। তারকারদেরও ডাক পড়ছে হিয়ারিংয়ে, যে যেমন টিভির এবং বড় পর্দার চেনা মুখ কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং লাবণী সরকার, এই দুজনই আজকে হিয়ারিংয়ে হাজির হয়েছিলেন। তবে তাঁরা কিন্তু খুব খুশি হিয়ারিংয়ে থাকতে পেরে। তারা হিয়ারিংয়ে যতবার ডাকা হবে ততবারই যাবেন, এরকমটাই তাদের দাবি। বিইং ইন্ডিয়ান সিটিজেন আমাকে হিয়ারিং এ ডাকা হয়েছে, আমি গেছি। এ নিয়ে আমার কোনো আপত্তি নেই, এবং সব থেকে বড় কথা যে আমাকে কোনো রকম ট্রাবল দেয়নি, কোনো রকম প্রবলেম হয়নি। দ্য টোটাল সিস্টেম ওয়াজ ভেরি গুড। কতগুলো কি সব জায়গায় 2-1টা জায়গায় সইটই করতে বলো, আমি সেগুলো করে আমি এবং লাবণী এটা করে বাড়ি চলে এলাম। আমাকে যে আবার ডাকে আমি আবারও যাবো, আমার কোনো অসুবিধা নেই। কি কারণে আমি জানি না, কারণ আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ডাকা হতেই পারে, কেনই বা ডাকা হবে না? যদি কোনো রকম কনফিউশন থেকে থাকে আমাদের নাগরিকত্ব নিয়ে, তাহলে তো অবশ্যই ডাকা উচিত। আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে যদি আমাদের নাগরিকত্ব নিয়ে ভয় হয় তাহলে তো গন্ডগোলের ব্যাপার, তাই না? আমার তো কোনো ভয় নেই, তাই আমরা দুজন আমাদের ডেকেছে, আমরা গেছি, মানে আমরা 3 জনেই আর কি। এসআইআর শুনানিতে পরিযায়ীদের জন্য বিশেষ ব্যবস্থা, এরকমই আলোচনা, এরকমই প্রস্তাব। আজকে সিইও তিনি দিল্লিতে, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, এবং সেখানে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থার প্রস্তাব, ভার্চুয়ালি অথবা আত্মীয়র মাধ্যমে শুনানির প্রস্তাব, ডমিসাইল সার্টিফিকেট নিয়েও আলোচনা, তথ্যগত অসঙ্গতিতে 89 লক্ষের শুনানি প্রক্রিয়া নিয়েও আলোচনা। বাংলা বলায় ফের বাংলাদেশি তকমার অভিযোগ, মারধরের অভিযোগ এবার ছত্তিশগড়ে। মুর্শিদাবাদের তিনজন পরিযায়ী শ্রমিক আক্রান্ত, এরকমটাই অভিযোগ। কোনো মতে প্রাণ বাঁচিয়ে সাগরদিঘির 3 পরিযায়ী নিজের জায়গায় এলেন। বিজেপির রাজ্যে বাংলাদেশি তকমায় মারধরে সরব, যা হয় তৃণমূল। আমি বিচার পাই, আমি এটুকুনি চাই। পয়সা টয়সা আমার কিছুই দরকার নাই। আমি যে মার খাইছি, আমাকে যেরকম মারেছে, আমি এখন কতদিন উঠতে পারবো না আমি নিজেই জানি না। বহুত ব্যথা, পুরো শরীর টান ধরে নিচে, হাঁটতে পারি না, উঠতে পারি না, কিচ্ছু করতে পারি না আমি। এটা নাও ভাই, এটা বিধায়ক পাঠিয়ে ধরে মারধর করে বলছে জয় শ্রীরাম মসজিদ বানাচ্ছিস তোরা। মেরেছে পাইপ দিয়ে, রড ভরে ভরে পাইপ দিয়ে রোডের ওপর মেরেছে। মারার পরে তোমার ফাঁকাতে নিয়ে গেছে, ফাঁকাতে নিয়ে যা মেরেছে। আমরা ছিলাম 3 জন আর ওরা ছিল মোটামুটি 8-9 জন। কোথায় ঘটনাটা ঘটেছে? ছত্তিশগড়। গাদ্দার ব্যবসা করতাম, বিক্রি করছিলাম। ফেরি করে শেষ করে রুমে আসছিলাম, তারপরে ধরে মাছ 1টা থেকে 5টা অবধি। 5টা থেকে ছাড়ে রাত খান কাটিয়ে চলে এসেছি আমরা দুপুর বেলায় ট্রেন ধরে। বাঁধা ছিল, হাত পা বাঁধার পরে তোমার পুড়িয়ে দিয়েছিল। আমরা 2 জনকে পুরাইছে, আর বলছে এরা 2 জনকে পুড়িয়ে দে, আর বয়স্ক করে আর একজন আছে, ওকে বলছে আগে কপিয়া কপিয়া কাট। ওই বড় বড় ফাঁসলি কি দিয়ে পুরাইছিল? ও আমাদেরই গাড়ির পেট্রোল বের করে। সোনালী খাতুনের নাম মনে করিয়ে দিই, যাকে দিল্লি পুলিশ বাংলাদেশি তকমা দিয়ে একেবারে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি জেলে ছিলেন। কিছুদিন আগে তাকে ফেরানো হলো। তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক, তেমনি আমার ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী। বীরভূমের মুরারইয়ের বাসিন্দা সোনালী খাতুন 26শে জুন বাংলাদেশি তকমা দিয়ে জোর করে তাকে ওপারে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তখন সোনালী অন্তঃসত্ত্বা। এরপর দীর্ঘ লড়াই, ডিসেম্বরে তিনি বাড়ি ফেরেন। সেই সোনালী সোমবার মা হলেন, জন্ম দিয়েছেন ছেলের। ভালো লাগছে, আনন্দ লাগছে। তো আপনার মেয়ের ইচ্ছা আছে মুখ্যমন্ত্রী দেবে? হ্যাঁ, ওই লাগবে নাম, আমরা নাম রাখবো না। কে রাখবে? মমতা ব্যানার্জি। এখন কেমন আছে মা ছেলে? সব ঠিক আছে। মুরারইয়ের 2 নম্বর ব্লকের পায়করের বাসিন্দা সোনালী খাতুন দিল্লি রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে পুলিশ। অভিযোগ, 26শে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এ নিয়ে জল গড়ায় আদালতে, প্রথমে কলকাতা হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট।
1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয়। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা। এরপর 5 ডিসেম্বর প্রায় 6 মাস অপেক্ষা শেষে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, সঙ্গে 8 বছরের ছেলে। 6 ডিসেম্বর পায়করের বাড়িতে ফেরেন সোনালী। রবিবার রাতে অন্তঃসত্ত্বা সোনালীকে ভর্তি করা হয় রামপুরহাট মেডিকেলে। সেখানেই আরেক ছেলের জন্ম দিয়েছেন। সোনালী খাতুন এবং তার পরিবার চেয়েছিল তার সন্তান যেন বাংলার মাটিতে জন্মগ্রহণ করে এবং আমাদের বীরভূম মাটিতে জন্মগ্রহণ করে, সেটা হয়েছে আজকে। তার জন্য আমরা খুব আনন্দিত আজকে। সোনালী এবং তার ছেলে দেশে ফিরেছেন, তবে বাংলাদেশে রয়ে গিয়েছেন আরও 4 জন। সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 ছেলে, দুজনেই শিশু। এদের দেশে ফেরানো নিয়ে কেন্দ্রকে মানবিক হতে বলেছে সুপ্রিম কোর্ট। জামাই ফিরে আসেনি, এটাই কষ্ট আছে। জামাইয়ের সঙ্গে 3 আছে, 4 জনেরই জরুরত, 4 জনও খুব কষ্ট আছে ওরা। স্বামীকে ছাড়াই 1 ছেলেকে নিয়ে দেশে ফিরতে হয়েছে। সোনালী লড়েছেন, এখন কোলে আরেক ছেলে। সন্তানদের নিয়ে স্বামীর অপেক্ষায় সোনালী। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।